এখন আমরা ভিটামিন B12 নিয়ে আলোচনা করব। ভিটামিন B12 কে কি বলা হয়? কোবালামিন। ভিটামিন B12 এটাকে কি বলা হয়? কোবালামিন। ভিটামিন B12 এর কি কি ভিটামার্স আছে আমরা জানি। সায়ানোকোবালামিন, হাইড্রক্সোকোবালামিন, মিথাইল কোবালামিন এবং অ্যাডিনোসিল কোবালামিন। কি কি বললাম? সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন, ঠিক আছে। কেন সায়ানোকোবালামিন? কারণ এর মধ্যে সায়ানাইড গ্রুপ আছে, ঠিক আছে। দ্বিতীয়টা কি বললাম? হাইড্রক্সোকোবালামিন, হাইড্রক্সোকোবালামিন। 3 নম্বরটা আমি কি বললাম? মিথাইল কোবালামিন। আর 4 নম্বরটা আমি কি বললাম? অ্যাডিনোসিল কোবালামিন। তাহলে প্রত্যেকটা নামের পেছনে আমরা কি পাচ্ছি? কোবালামিন, 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 তাই তো। সেই জন্য ভিটামিন B12 কে কি বলা হয়? কোবালামিন। এবার এই যে প্রথম যে নামটা আমরা পেলাম সায়ানোকোবালামিন, এই সায়ানোকোবালামিনটা কি? ইট ইজ দ্য সিনথেটিক ফর্ম অফ ভিটামিন B12। সিনথেটিক ফর্ম মানে কি? এটা তৈরি করা হয়। ইট ইজ দ্য ম্যানুফ্যাকচার্ড ফর্ম অফ ভিটামিন B12, ঠিক আছে। এই সায়ানোকোবালামিনকে তৈরি করা হয়, ঠিক আছে। আর বাকি এই যে যেগুলো রয়েছে, দিস অল আর ন্যাচারাল ফর্ম অফ ভিটামিন B12। তার মধ্যে শেষ দুটো আমরা যদি দেখি, একটা হচ্ছে মিথাইল কোবালামিন আর একটা হচ্ছে অ্যাডিনোসিল কোবালামিন। এই দুটো কি? এই দুটো হচ্ছে বায়োঅ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন B12। এই দুটো হচ্ছে বায়োঅ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন B12। বায়োঅ্যাক্টিভ ফর্ম মানে কি? আমাদের শরীরে যদি ভিটামিন B12 কে কাজ করতে হয়, তাকে এই ফর্মে কনভার্ট হতে হবে, তাকে এই বায়োঅ্যাক্টিভ ফর্মে আসতে হবে, না হলে ভিটামিন B12 এর কাজ আমরা পাবো না। যদি আমরা সায়ানোকোবালামিন কনজিউম করি, এই সায়ানোকোবালামিন মিথাইল কোবালামিনে কনভার্ট হবে, তবেই আমরা ভিটামিন B12 এর কাজ পাবো। যদি হাইড্রক্সোকোবালামিন আমরা কনজিউম করি, সেই হাইড্রক্সোকোবালামিনকে তার বায়োঅ্যাক্টিভ ফর্মে আসতে হবে, তাহলেই আমরা ভিটামিন B12 এর কাজ পাবো। বোঝাতে পারলাম? তাহলে ভিটামিন B12 এর আমরা ভেরিয়াস ভিটামার্স কি কি দেখলাম? ভেরিয়াস ভিটামার্স সায়ানোকোবালামিন, হাইড্রক্সোকোবালামিন, মিথাইল কোবালামিন এবং অ্যাডিনোসিল কোবালামিন, যার মধ্যে সায়ানোকোবালামিন হচ্ছে সিনথেটিক ফর্ম অফ ভিটামিন B12। আমি লিখে দিচ্ছি, ইট ইজ সিনথেটিক ফর্ম অফ ভিটামিন B12, বা এটাকে আমরা ম্যানুফ্যাকচার্ড ফর্ম অফ ভিটামিন B12 বলতে পারি। ম্যানুফ্যাকচার্ড ফর্ম অফ ভিটামিন B12, ঠিক আছে। আচ্ছা, এবার এই মিথাইল কোবালামিন এবং অ্যাডিনোসিল কোবালামিন এরা তো বায়োঅ্যাক্টিভ ফর্ম। কোথাকার বায়োঅ্যাক্টিভ ফর্ম? এই মিথাইল কোবালামিন হচ্ছে সাইটোসলের মধ্যে বায়োঅ্যাক্টিভ ফর্ম। এই মিথাইল কোবালামিন ইজ দ্য বায়োঅ্যাক্টিভ ফর্ম ইন সাইটোসল। সাইটোসল, সেলের মধ্যে যে সাইটোসল থাকে, সেই সাইটোসলের মধ্যে বায়োঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে মিথাইল কোবালামিন। আর আমরা যদি মাইটোকন্ড্রিয়া দেখি, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেটা বায়োঅ্যাক্টিভ ফর্ম, সেটা হচ্ছে অ্যাডিনোসিল কোবালামিন। অ্যাডিনোসিল কোবালামিন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বায়োঅ্যাক্টিভ ফর্ম। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো। আচ্ছা, এবার ধরো আমরা সিনথেটিক ফর্মটা নিলাম, সায়ানোকোবালামিন নিলাম, যেটা ম্যানুফ্যাকচার ফর্ম সেটা আমরা নিলাম। এবার এই সায়ানোকোবালামিন আমাদের শরীরে তখনই কাজ করবে যখন ওটা মিথাইল কোবালামিনে কনভার্ট হবে। এবার কিভাবে মিথাইল কোবালামিনে কনভার্ট হয় দেখো। সায়ানোকোবালামিন আমরা নিলাম, আমি কি বলেছি? সায়ানোকোবালামিন নামটা কেন এসেছে? এর মধ্যে সায়ানাইড গ্রুপ আছে, তাই সায়ানোকোবালামিন। এবার যখন আমরা এই সায়ানোকোবালামিন কনজিউম করলাম, আমাদের লিভার কি করবে? এর থেকে সায়ানাইড গ্রুপটাকে রিমুভ করে দেবে, এর থেকে সায়ানাইড গ্রুপটাকে সরিয়ে দেবে, দিয়ে মিথাইল গ্রুপের মধ্যে অ্যাড করে দেবে। আর যেই মুহূর্তে মিথাইল গ্রুপ অ্যাড হয়ে গেল, দিস সায়ানোকোবালামিন উইল গেট কনভার্টেড টু মিথাইল কোবালামিন। তাহলে সায়ানোকোবালামিন আমরা কনজিউম করলাম, এর মধ্যে যে সায়ানাইড গ্রুপ আছে, সায়ানাইড গ্রুপ, এই সায়ানাইড গ্রুপকে লিভার কি করবে? রিমুভ করে দেবে, সরিয়ে দেবে। সরিয়ে দিয়ে কি অ্যাড করে দিল? এর মধ্যে মিথাইল গ্রুপ অ্যাড করে দিল, মিথাইল গ্রুপ অ্যাড করে দিল, ঠিক আছে। আর যেই মুহূর্তে এর মধ্যে মিথাইল গ্রুপ অ্যাড হয়ে গেল, দিস সায়ানোকোবালামিন উইল গেট কনভার্টেড টু মিথাইল কোবালামিন। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম?
যে সায়ানোকোবালামিনটা মিথাইল কোবালামিনে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ তার বায়োঅ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে গেল। এবার যখন মিথাইল কোবালামিনে কনভার্ট হয়ে গেল তখন কি করবে, তখন এটা তার কাজ দেখাবে। তাহলে এবার আমরা শিখবো ভিটামিন B12 এর ফাংশন কি। আর ফাংশনের পাশাপাশি আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো যে এটা যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কি হবে, তার ডেফিসিয়েন্সিতে কি হবে। আমাদের শরীরে যদি ঠিকঠাক ভিটামিন B12 না পৌঁছায় বা আমাদের শরীর যদি ঠিক করে ভিটামিন B12 না পায় তাহলে ডেফিসিয়েন্সি দেখা দেবে ভিটামিন B12 এর। তার কারণে কি হয় সেটা নিয়ে আলোচনা করব। চলো, ভিটামিন B12 এর অনেক কাজ, দুটো প্রধান কাজ বলছি। প্রথম কাজ হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট ফর নর্মাল ফাংশনিং অফ দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম যাতে ঠিকঠাক কাজ করে সেটা দেখে হচ্ছে ভিটামিন B12। ঠিক আছে, এই ভিটামিন B12 এর একটা রোল রয়েছে মায়োলিনকে সিনথেসিস করার। ইট হ্যাজ এ রোল ইন দ্য সিনথেসিস অফ মায়োলিন। তাহলে চিন্তা করো, যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয় তাহলে নার্ভাস সিস্টেম ঠিক করে কাজ করবে না, মায়োলিনের সিনথেসিস ঠিকঠাক হবে না, এন্ড দিস উইল লিড টু নিউরোপ্যাথি। দিস উইল লিড টু নিউরোপ্যাথি। এটা হচ্ছে ডেফিসিয়েন্সি হলে কি হয়। প্রথমে কাজটা কি, প্রথম ফাংশন আমি কি বললাম, ভিটামিন B12 is important for normal functioning of nervous system. It is important for normal functioning of nervous system. ঠিক আছে, কি করে এটা, মায়োলিনকে সিনথেসিস করে, মায়োলিনকে তৈরি করে। ইট হ্যাজ এ রোল ইন দ্য সিনথেসিস অফ মায়োলিন। ইট হ্যাজ আ রোল in the synthesis of myelin। ঠিক আছে, এবার যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি থাকে তাহলে মায়োলিনের সিনথেসিস ঠিকঠাক হবে না, তাই তো। নার্ভাস সিস্টেম ঠিকঠাক ফাংশন করতে পারবে না, ঠিকঠাক কাজ করতে পারবে না, and this will lead to neuropathy। তাহলে ডেফিসিয়েন্সিতে কি হবে, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 এ কি দেখবো আমরা, কি হচ্ছে, নিউরোপ্যাথি। বোঝাতে পারলাম। এবার আমরা দ্বিতীয় কাজে আসি, এটা মুছে দিচ্ছি। ভিটামিন B12 এর একটা মেজর কাজ হচ্ছে এরা বোন ম্যারোতে যে আরবিসি ম্যানুফ্যাকচার হয় সেটাতে একটা অ্যাক্টিভ রোল প্লে করে। ইট হ্যাজ আ রোল ইন দ্য ম্যানুফ্যাকচার অফ আরবিসিস ইন দ্য বোন ম্যারো। তাহলে বোন ম্যারোর মধ্যে যে রেড ব্লাড কর্পাসেলস তৈরি হয় সেই তৈরির পেছনে কার হাত রয়েছে, ভিটামিন B12 এর হাত রয়েছে। তাহলে দ্বিতীয় কাজ আমরা কি জানলাম, ইট হ্যাজ আ রোল ইন দ্য ম্যানুফ্যাকচার অফ আরবিসিস ইন বোন ম্যারো। ইট হ্যাজ আ রোল in the manufacture of RBCs অর্থাৎ red blood corpuscles in bone marrow। এবার যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, বোন ম্যারোতে যে আরবিসি যে ম্যানুফ্যাকচার হচ্ছিল, বোন ম্যারোতে যে আরবিসি তৈরি হচ্ছিল সেটা ঠিকঠাক ভাবে হতে পারবে না, তাই তো। মানে যতটা আরবিসি তৈরি হওয়া দরকার ততটা আরবিসি তৈরি হবে না, and this will lead to pernicious anemia। this will lead to pernicious anemia। বানানটা একটু মনে রাখতে হবে, প্রনাউন্সিয়েশনটা একটু অন্যরকম, বানানটা একটু অন্যরকম। বানানটা হচ্ছে PERNICIOUS, PERNICIOUS। ঠিক আছে, অ্যানিমিয়া। আমরা কিন্তু এটাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলবো না, PERNICIOUS, এটাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলবো না, এটার প্রপার প্রনাউন্সিয়েশন কি, পেনিসাস অ্যানিমিয়া। তাহলে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে কি হয়, তুমি বলবে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে পেনিসাস অ্যানিমিয়া হয়। বোঝাতে পারলাম। পেনিসাস অ্যানিমিয়া মানে যতটা আরবিসি তৈরি হওয়া দরকার ততটা আরবিসি তৈরি হচ্ছে না, নট এনাফ আরবিসিস আর প্রডিউসড ফ্রম বোন ম্যারো। বোঝাতে পারলাম। কারণ বোন ম্যারোতে যে আরবিসি তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে, এটার জন্য দায়ী কে, ভিটামিন B12। ভিটামিন B12 এর একটা রোল আছে। তাহলে ভিটামিন B12 এর যদি ডেফিসিয়েন্সি হয় বোন ম্যারোতে আরবিসি ঠিকঠাক তৈরি হবে না, এন্ড দিস উইল লিড টু পেনিসাস অ্যানিমিয়া। বোঝাতে পারলাম। এবার এই পেনিসাস অ্যানিমিয়া আমরা যদি দেখি, দিস ইজ ক্যারেক্টারাইজড বাই ট্রায়াড অফ সিমটমস। আমরা 3 রকমের সিমটমস দেখতে পাবো। কি কি, ট্রায়াড অফ সিমটমস মানে 3 রকমের সিমটমস দেখবো। 1 নম্বর দেখবো অ্যানিমিয়া,
ঠিক আছে, নাম থেকেই বুঝতে পারছি অ্যানিমিয়া তো দেখবই। 2 নম্বর কি দেখবো? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটমস। 2 নম্বর হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটমস। এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস যেগুলো দেখছি, এগুলো কেন দেখছি? ডিউ টু অল্টারেশন ইন দ্য বাউল মুভমেন্ট। ঠিক আছে, মোটিলিটি ডিসঅর্ডারের জন্য হয় মোটিলিটি বেড়ে গেছে, নর্মাল যে মোটিলিটি তার থেকে মোটিলিটি বেড়ে গেছে, বাউল মুভমেন্ট বেড়ে গেছে, আর নয়তো নর্মাল যে মোটিলিটি তার থেকে মোটিলিটি কমে গেছে। বোঝাতে পারছি? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস কেন হচ্ছে? ডিউ টু অল্টারেশন ইন বাউল মোটিলিটি। ঠিক আছে, এই বাউল মোটিলিটি যেটা, ঠিক আছে, এই জিআই মোটিলিটি যদি অল্টার হয়ে যায় মানে সেটা বেড়ে যেতে পারে নর্মালের থেকে, বা নর্মালের থেকে স্লো হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার যদি ইন্টেস্টিনাল মোটিলিটি যেটা আমাদের নর্মাল তার থেকে যদি মোটিলিটি বেড়ে যায় তাহলে কি হবে? ইন্টেস্টিনাল কন্টেন্ট তাড়াতাড়ি পাস করে যাবে ইন্টেস্টাইন দিয়ে, আর ইন্টেস্টাইন দিয়ে যদি ইন্টেস্টিনাল কন্টেন্ট তাড়াতাড়ি পাস করে যায়, জল অ্যাবজর্ব করার টাইমটা কম পাবে, আর যত জল অ্যাবজর্ব করার টাইম কম পাবে, কম জল অ্যাবজর্ব হবে, এন্ড দিস উইল লিড টু ডায়রিয়া। কেন? কারণ মলের সঙ্গে জল থাকবে, জল অ্যাবজর্ব করার সময় কম পেয়েছে, কম জল অ্যাবজর্ব হয়েছে, মলের সঙ্গে জল থাকবে, এন্ড দিস উইল লিড টু ডায়রিয়া। এবার উল্টোটা চিন্তা করো, নর্মাল যা মোটিলিটি তার থেকে মোটিলিটি কমে গেছে, তার থেকে যদি মোটিলিটি কমে যায় তাহলে কি হবে? ইন্টেস্টিনাল কন্টেন্ট আস্তে 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 পাস করবে ইন্টেস্টাইন, জল অ্যাবজর্ব করার টাইমটা বেশি পেয়ে গেল, জল অ্যাবজর্ব করার টাইম বেশি পেয়ে গেলে বেশি জল অ্যাবজর্ব হয়ে গেল, তাহলে কি হবে? ইন্টেস্টিনাল কন্টেন্ট যেটা ফিকাল ম্যাটার যেটা তৈরি হবে আলটিমেটলি গিয়ে, ইন্টেস্টিনাল কন্টেন্টটা তো আলটিমেটলি ফিকাল ম্যাটার তৈরি হবে, সেটা ড্রাই হয়ে যাবে। কেন? কারণ জল অ্যাবজর্ব করার টাইমটা অনেক বেশি পেয়ে গেছে, অনেক সময় লাগিয়েছে ইন্টেস্টাইন পাস করতে, জল অ্যাবজর্ব করার টাইম বেশি পেয়েছে মানে বেশি জল অ্যাবজর্ব করে দিয়েছে, তাহলে কি হয়ে যাবে? ফিকাল ম্যাটারটা ড্রাই হয়ে যাবে, and this will lead to constipation. তাহলে পুরো ব্যাপারটাই কি হলো? পুরো ব্যাপারটাই হচ্ছে মোটিলিটি ডিসঅর্ডারের কারণে হলো, বিকজ অফ দ্য অল্টারেশন ইন বাউল মোটিলিটি। হয় সেটা বেড়ে গেছে, নয় সেটা কমে গেছে। যদি বেড়ে যায় দিস উইল লিড টু ডায়রিয়া, যদি কমে যায় দিস উইল লিড টু কনস্টিপেশন। তাহলে একটা বুঝলাম অ্যানিমিয়া, দ্বিতীয়টা বুঝলাম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস, আর 3 নম্বরটা হচ্ছে নিউরোলজিক্যাল সিমটমস। 3 নম্বর হচ্ছে নিউরোলজিক্যাল সিমটমস। তাহলে দিস আর দ্য ট্রায়াড অফ সিমটমস, যেটা নাকি আমরা কোথায় দেখতে পাই? পেনিসাস অ্যানিমিয়াতে দেখতে পাই। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতে কি হয়, তুমি কি বলবে? পেনিসাস অ্যানিমিয়া। বোঝাতে পারলাম? এতক্ষণ আমরা ডেফিসিয়েন্সি করে গেলাম। ঠিক আছে, ডেফিসিয়েন্সিটা হলো কেন? কারণ কোন সোর্স থেকে আমরা ভিটামিন B12 পাই যেটা না পেলে ডেফিসিয়েন্সি হতে পারে? তাহলে আমরা সোর্স গুলো এবার নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা জেনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে যে প্ল্যান্ট প্রোডাক্টস থেকে আমরা কিন্তু সেইভাবে ভিটামিন B12 পাবো না। তাহলে ভিটামিন B12 যদি আমাকে পেতে হয়, আমাকে কিসের উপর ভরসা করতে হবে? আমাকে অ্যানিম্যাল সোর্সের উপর ভরসা করতে হবে। ইট মাস্ট বি কনজিউমড ফ্রম অ্যানিম্যাল সোর্স। আমি প্ল্যান্ট সোর্স থেকে, আমি প্ল্যান্ট সোর্সের ভরসায় আমি কিন্তু ভিটামিন B12 পাবো না। তার মানে যারা প্ল্যান্ট সোর্সই খালি কনজিউম করে, অ্যানিম্যাল সোর্স মুখে ছোঁয়ায় না, তাদের মধ্যে কিন্তু ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি দেখা দেবে। ঠিক আছে, এবার অ্যানিম্যাল সোর্স আমরা কি কি থেকে পেতে পারি? আমরা মাংস থেকে পেতে পারি, আমরা মাছ থেকে পেতে পারি, আমরা ডিম থেকে পেতে পারি, আমরা দুধের প্রোডাক্ট থেকে পেতে পারি, মানে মিট, মাংস, ফিশ, মাছ, এগস, ডিম বা ডেয়ারি প্রোডাক্টস। ঠিক আছে, এগুলো থেকে আমরা কি পেতে পারি? এগুলো থেকে আমরা ভিটামিন B12 পেতে পারি। কিন্তু যারা মানে অ্যানিম্যাল প্রোডাক্ট মুখে ছোঁয় না, পিপল হু মেনটেন ভেগান, আমি এই কথাটা লিখে দিই, এই টার্মিনোলজিটা জানতে হবে। পিপল হু মেনটেন ভেগান, তার মানে কি? কাদেরকে বলা হয় ভেগান? পিপল হু মেনটেন ভেগান। তার মানে কি? তার মানে হচ্ছে যারা অ্যানিম্যাল প্রোডাক্ট মুখে ছোঁয় না, সেটা না মাংস হোক, মাছ হোক, ডিম হোক, ডেয়ারি প্রোডাক্টস হোক, কিচ্ছু মুখে ছোঁয় না, তারা অ্যানিম্যাল প্রোডাক্ট মুখে ছোঁয়াবেই না। দে উইল সাফার ফ্রম ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। বোঝাতে পারলাম? তাহলে মোটামুটি একটা ভিটামিন B12 এর কনসেপ্ট আমাদের কাছে হয়ে গেল। তাহলে ডেফিসিয়েন্সিতে কি হয় আমরা জানলাম। আর কি শিখেছি? ভিটামিন B12 আমরা যদি এক্সেস নিই কি হবে? সেরকম কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? বিকজ ইট ইজ ওয়াটার সলিউবল ভিটামিন। এটার আমাদের শরীরে কোনো অ্যাকুমুলেশন হবে না। ইউরিনের সাথে ভিটামিন B12 এক্সক্রিটেড হয়ে যাবে।
ক্লিয়ার? তাহলে মোটামুটি ভিটামিন বি টুয়েলভের কনসেপ্ট কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল।